জঙ্গকের চিন্তা ভাবনার মাঝেই হঠাৎ করে তার মাথায় আসলো ছাদে চেক করা হয় নাই। জঙ্গক ছুটে যায় ছাদের দিকে। ছাদে গিয়ে তার পা দুটো থমকে যায়। তে ছাদের মাঝ বরাবর লুটিয়ে পড়ে আছে। জঙ্গক দ্রুত তের কাছে যায়, নিচে বসে তের মাথাটা তার কোলে তুলে নেয়। তে টিপ টিপ করে চোখ খুলে তাকায়, বিড়বিড় করে বলে, খুব ব্যথা হচ্ছে। পিছল খাওয়ার দাগ দেখেই জঙ্গক বুঝতে পেরে যায় তে পড়ে গেছে। বাড়ির অন্য সবাই জঙ্গকের পেছনেই ছাদে আসে। বৃষ্টির পানি এখনো তের মুখে ফোঁটা ফোঁটা পড়ছে। জঙ্গক তাকিয়ে দেখে তেকে। তে তাকায় জঙ্গকের মুখের দিকে। জঙ্গকের চেহারায় স্পষ্ট যন্ত্রণার ছাপ দেখতে পায় তে। জঙ্গক কোনো কথাই বলছে না। তে বাচ্চাদের মতো করে 2 হাত উপরের দিকে উঠিয়ে দেয়। জঙ্গক সঙ্গে সঙ্গেই তেকে কোলে তুলে নেয়। তেকে কোলে করেই জঙ্গক নিচে নেমে আসে। রুমে এসে বিছানার কাছে যেতে লিসা বানু বলে, ভাই ও তো ভিজা আছে, কাপড়টা পাল্টে দে, নালে তো জ্বর আসবো। জঙ্গক হকচকিয়ে ওঠে। সে কাপড় পাল্টাবে অসম্ভব। সে বলে, আমি? হ্যাঁ, আর কে? তে বোধহয় জঙ্গকের অস্বস্তির কারণটা টের পাচ্ছে। সে আস্তে করে বলে, আমাকে বাথরুমে নিয়ে যান না, আমি পাল্টাবো। জঙ্গক তের ব্যথাতুল মুখের দিকে তাকিয়ে বলে, পারবে তুমি? পারবো। জঙ্গক থেকে বাথরুমে নিয়ে নামিয়ে দেয়। তারপর ঘরে এসে কাপড় নিয়ে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করে, বেবি জান, আমি সাহায্য করব? তে দাঁড়িয়ে থাকতে কোমরে খুব ব্যথা করছে। সে দাঁতে দাঁত চেপে বলে, না, আমি পারবো। তের কষ্ট দেখে জঙ্গকের বুকের মধ্যে যন্ত্রণা হয়। সে ভাবে তাদের সম্পর্কটা যদি স্বাভাবিক থাকতো, সে কিছুতেই তার বেবি জানকে এখানে বাথরুমে দাঁড় করিয়ে কাপড় হাতে দিয়ে বাইরে যেত না, নিজে জোর করেই কাপড় পাল্টে দিত। তের অতি শখ করে রান্না করা খিচুড়ি জঙ্গক মন ভরে খেতে পারল না। মেয়েটা ব্যথায় একেবারে কাবু হয়ে গেছে, যেটা দেখার পর জঙ্গকের গলা দিয়ে খাবারটা নামতেই চাচ্ছে না। জঙ্গক খাবার খাওয়ার পর লিসা বানু তের খাবারটা জঙ্গকের হাতে দিয়ে বলল, খাবারটা একটু খাওয়ায়া দে ভাই, আমার কাছে ব্যথার ওষুধ আছে। খাবার খাওয়ানোর পর ওষুধটাও খাওয়ায়া দিস। জঙ্গক খাবার নিয়ে রুমে আসে। তের অসুস্থতা তার একেবারে ভাল লাগছে না, খুব অস্বস্তি লাগছে। তার কাছে মনে হচ্ছে তে অসুস্থ না, স্বয়ং সে অসুস্থ। জঙ্গকদের কাছে গিয়ে আস্তে করে বলে, উঠে বসতে পারবে? তে ঠোঁট টিপে কষ্ট করে উঠে বসে। খিচুড়ির দিকে তাকিয়ে বলে, খিচুড়ি ভালো হয়েছে। তোমার শরীরটা সুস্থ থাকলে আরেকটু বেশি খেতে পারতাম। এখনো খাননি? খেয়েছি, কিন্তু টেনশনে বেশি খেতে পারিনি। তে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, আচ্ছা, আমি সুস্থ হয়ে আবার রেঁধে দেব, তখন বেশি করে খাবেন। জঙ্গকের বুকটা অসম্ভব ভাবে কেঁপে ওঠে। তার ইচ্ছা করছিল থেকে শক্ত করে বুকের সাথে চেপে ধরতে। নিজের অনুভূতিগুলো লুকিয়ে জঙ্গক বলে, আচ্ছা, তুমি রান্না পারো বলনি তো? তে আবারও বাচ্চাদের মতোই ঠোঁট ফুলিয়ে বলে, আমি পারি না তো, দাদি দেখিয়ে দিল। জঙ্গকদের ফুলে থাকা ঠোঁট দুটোর দিকে তাকিয়ে ভাবে, সবার বিবিরাই কি অসুস্থতায় বরের সাথে আহ্লাদ করে কথা বলে, নাকি তার বিবিই বলে? জঙ্গকদের মুখ থেকে চোখ সরিয়ে বলে, সব এভাবেই শিখে রাখবে, দাদির রান্না খুব ভালো। তে অপলক জঙ্গকের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবে, শিখে কি করবে সব? সে তো এখানে থাকবে না বলে ডিসিশন নিয়ে নিয়েছে। তবে পরক্ষণেই তে ভাবে, আদৌ কি সে যেতে পারবে? জঙ্গক বলে, ছাদে কি করছিলে? বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম। বৃষ্টি পছন্দ? হ্যাঁ, বৃষ্টি খুব পছন্দ। দেখলে ভেজার জন্য মনটা আনচান করে। তাহলে বাগানে যেতে? কেউ যদি কিছু বলতো, সে ভয়ে যায়নি। শোনো, তুমি আমার স্ত্রী, এই জঙ্গকের বেবি চান, এই বাড়ির একমাত্র রাজার রানী তুমি। আমার রানীকে, আমার বেবি চানকে কেউ কিছু বলবে সেই হিম্মত তো কারো নাই, বুঝেছ? তে জঙ্গকের কথা শুনে হাসে। হেসে বলে, হ্যাঁ বুঝেছি, কিন্তু রানীর মুকুট নাই কেন? জঙ্গক চোখে চোখ রেখে বলে, রানী চাইলেই তো মুকুট পরতে পারে, সব রানীর হাতে। জঙ্গকের গাঢ় চোখের চাহনিতে তের ভেতরটা কেঁপে ওঠে। সে বলে, রানী চাইলে কি সব সম্ভব? সব কেন, যদি রাজার প্রাণটা হরণ করতে চায় তাও সম্ভব। তে মাথাটা নিচু করে ফেলে। শান্ত দেখা পুরুষটা যে ভেতরে কতটা রোমান্টিক তার কথাতেই বোঝা যায়। এই যে এখন যে দৃষ্টি মেলে তের দিকে তাকিয়ে আছে, তের অন্তরটা তো ছুঁয়ে যাচ্ছে। সে কথা ঘোরাতে বলে, খাবারটা কি আমার? তে খাবারটা হাতে নিয়ে বলল, রুমে আনতে গেলেন কেন? দাদু কিছু বলেনি? দাদিমাই তো দিল। আমার বিয়েটা গ্রামে হলেও আমি সবার থেকে আলাদা জীবন পেয়েছি, বলতে গেলে একেবারে আলাদা। গ্রামে সাধারণত স্বামীরা বউকে রুমে এনে কিছু খাওয়ানো মানে বাড়িতে ঝগড়া বাঁধা, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো। তাই তো বললাম, রাজার একমাত্র রানী তুমি।
তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, ভীষণ ভাগ্যবান। ভাগ্যবান কিনা বলতে পারছি না। তে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কেন? জঙ্কুক কথা বলে না, তের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার চোখ বলছে, তুমি যদি আমার কাছে থাকো তাহলে অবশ্যই তুমি ভাগ্যবান, কিন্তু তুমি তো চলে যাবে। তে বোধহয় বুঝতে পেরে গেল জঙ্কুকের মনের কথা, তাই সে আর কথা বাড়ালো না, প্লেটটা রেখে বলল, আমি আর খাবো না, তিতকুটে লাগছে। জঙ্কুক হতাশ হয়, দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বের হয়ে আসে। এত করে ইঙ্গিত দিয়ে দিয়ে মেয়েটাকে বারবার বলছে তার কাছে থেকে যাওয়ার কথা, তাকে আপন করে নেওয়ার কথা, কিন্তু মেয়েটা কোনো রেসপন্স করছে না। জঙ্কুক পাশের ফার্মেসি থেকে তের জন্য ব্যথার ওষুধ নিয়ে আসে। ওষুধ খাওয়ানোর পরও রাতের বেলা তের কোমরের ব্যথাটা বাড়ে, বারবার ব্যথায় গংরানি দিয়ে ওঠে। জঙ্কুক কিছুই করতে পারছে না, তাদের সম্পর্ক এতটাও স্বাভাবিক না যে একটু মেসাজ করে দেবে। সে বলল, খুব বেশি ব্যথা করছে? আরে না, হঠাৎ করে ব্যথাটা পেয়েছো তাই এমন মনে হচ্ছে। তাই বলে এত ব্যথা হবে? জঙ্কুক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, রুম থেকে বের হয়ে খাবার রুমে যায়, ডয়ার থেকে হট প্যাক বের করে গরম পানি নেয়, রুমে এসে তের কাছে রাখে। তে যেদিকে শুয়েছিল জঙ্কুক ওই দিকের ফ্লোরে বসে দু হাতের উপরে থুতনি ঠেকিয়ে রেখে বলে, ব্যথার জায়গায় এটা দাও, দেখবে আরাম লাগবে। জঙ্কুকের কথা মতো তে ব্যাগটা ব্যথার স্থানে রাখে, মুচকি হেসে বলে, আরাম লাগছে। জঙ্কুক হঠাৎ করে তের গালটা টেনে দিয়ে বলে, বাচ্চা। তে জঙ্কুকের স্পর্শ পেয়ে চমকে যায়, আজকাল জঙ্কুকের স্পর্শ তার খুব ভালো লাগে। সে বলে, বাচ্চা? বাচ্চা বিয়ে করেছেন কেন? জঙ্কুক হেসে বলে, নিজের মতো করে করে নেব বলে। তে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, জঙ্কুকের সব কিছুই তার ভালো লাগতে শুরু করেছে। সে বলল, এত যত্ন করছেন কেন? বেবি জানকে যত্ন করব না? বেবি তো যত্ন করার জিনিস। জঙ্কুকের মুখে বেবি জান ডাকটা শুনে তের এত ভালো লাগে যেটা বলার বাহিরে। সে প্রথম যখন জঙ্কুককে দেখেছিল তখন ভুলেও বুঝতে পারে নাই এই জঙ্কুক এত সুন্দর করে কথা বলতে পারে আর তার কথার দ্বারা মাধুর্য ছড়িয়ে দিতে পারে। তে কাত হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। দুজন তখন খুব কাছাকাছি। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জঙ্কুক বলে, কি দেখো? আপনাকে। এত দেখলে প্রেমে পড়ে যাবা তো। বরের প্রেমে পড়া নিষেধ নাকি? নিষেধ হবে কেন? তাহলে তাকিয়েই থাকি। প্রেমে পড়তে চাচ্ছ? তে মুচকি হেসে বলে, আপনার আপত্তি আছে? তের কথায় জঙ্কুক হেসে ওঠে, অবশ্যই আপত্তি আছে। প্রেমে পড়ার আগে আমাকে জানাতে হবে, তাহলে আমি রেডি হয়ে থাকবো। তা না হলে দেখা যাবে প্রেমের মাঠে আছাড় খেয়ে কোমরের সাথে মাথাটাও যাবে। প্রেমে পড়লে মাথা নষ্ট হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, অভিজ্ঞতা আছে দেখছি। কয়বার প্রেমে পড়েছ? পড়িনি, কিন্তু পড়ব। জঙ্কুক মাথাটা হাতের উপরে হেলিয়ে দেয়, হেসে বলে, এত আদরে কেন তুমি? তে কোনো উত্তর দেয় না। সে হেসে জঙ্কুকের মাথার চুলে হাত বুলিয়ে দেয়, মুখে বলে, আপনার চুলগুলো খুব সুন্দর। জঙ্কুকের কেমন যেন লাগে। মেয়েটা তাকে কাছে ঘেঁষতে দিচ্ছে না, আবার দূরেও যেতে দিচ্ছে না, অসহ্য দহনে পোড়াচ্ছে। এই যে এখন অনেক কষ্ট করে নিজেকে সামলে নিচ্ছে, ভয়ঙ্কর প্রলয় থেকে পরিবেশটা রক্ষা করছে। সে আস্তে করে বলল, তুমি একটা আদরে পরি বেবি জান, আমার পরি। তে মুখটা ঠেকে ফেলে। লোকটা তো দেখা যাচ্ছে খুব রোমান্টিক, এমন ভাবে কথা বলে নিজেকে কি ঠিক রাখা যায়? তের বুক কাঁপিয়ে নিঃশ্বাস বের হয়ে আসছে। সে আস্তে আস্তে শ্বাস নেয়। জঙ্কুক কথার উপর দিয়ে বলে, আরেকটা নাম দেওয়া যায়, লজ্জাপতি পরি। তে রাতে কিছুই খেলো না। লিসা, বানু আর জঙ্কুক জোর করে কিছু খাওয়াতে পারলো না। গভীর রাতে তের গা কাঁপিয়ে জ্বর আসে। একে তো বৃষ্টিতে ভেজেছে, তার উপর আবার ব্যথাও পেয়েছে। চোখগুলো এত জ্বলছে যে টলটল করে পানি বের হচ্ছে। তার প্রচন্ড শীত লাগছে। পাতলা কাঁথায় তার শীত মানছে না। হাত বাড়িয়ে জঙ্কুকের কাঁধে আলতো করে ধাক্কা দিয়ে কাতর সুরে ডাকে, এই। জঙ্কুক ঘুমের ঘোরেই বলল, কি? এই জঙ্কুক। এবার জঙ্কুকের ঘুমটা ছেড়ে দেয়। সে সজাগ হয়, চোখ খুলে তার উপরে রাখা হাতটা ধরে বলে, কি হয়েছে তে? তে দাঁতে দাঁত চেপে বলে, শীত করছে তো। এতক্ষণে জঙ্কুকের মাথাটা সচল হলো। শীত লাগছে, জ্বর আসছে নাকি? তার হাতে ধরে রাখা তের কোমল নরম হাতটা প্রচুর গরম। সে ড্রিম লাইটের আলোতে তের কপালে হাত রেখে বলল, ওহ, কখন থেকে এত জ্বর উঠেছে, আমাকে ডাকনি কেন? জঙ্কুকের কথা শুনে তে ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো কান্না করে দেয়। এক হাতে শক্ত করে জঙ্কুককে আঁকড়ে ধরে। জঙ্কুক বেড সুইচ চেপে রুমের লাইট জ্বালিয়ে তের আরো কাছে যায়, মাথায় হাত বুলিয়ে বলে, বেশি খারাপ লাগছে? তে
কান্না ভেজা কণ্ঠে বলে। জঙ্কুক তের কপালে হাত রেখে বুঝতে পারে জ্বর 100-র উপরে। আমাকে ডাকনি কেন? ভেবেছিলাম ঘুমালে জ্বরটা কমে যাবে, কিন্তু এখন খুব শীত লাগছে, আমি সহ্য করতে পারছি না জঙ্কুক। জঙ্কুকদের কথা শুনে উতলা হয়ে যায়। সে দ্রুত তেকে নাপাক খাইয়ে দেয়। আলমারি খুলে একটা কম্বল এনে তেকে ঢেকে দেয়। বালতি ভরে পানি এনে তের মাথায় পানি ঢালে। অনেকক্ষণ বসে জল পট্টিও দেয়। এত কিছুর পরেও তের জ্বরটা সামান্য পরিমাণও কমে না। তে কপালের ভেজা কাপড়টা সরিয়ে জঙ্কুকের দিকে ফিরে শোয়। জড়ানো কণ্ঠে বলে, এত যত্ন করছেন কেন? তের চোখে পানি দেখে জঙ্কুকের চোখেও পানি টলটল করে, তবে মুখভাব গম্ভীর। সেদিকে তাকিয়ে তে হেসে বলে, কাঁদছেন নাকি? মরিনি যে কাঁদতে হবে। মরার কথা শুনে জঙ্কুক থমকে উঠে। চুপ, এত কথা বলো কেন? চুপচাপ শুয়ে থাকো। ধমক খেতে বাচ্চাদের মতো ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে। ফুপিয়ে ফুপিয়ে বলে, আমাকে সবাই বকে, আব্বা আম্মা এমনকি আপনিও। আমি কই যাই, আমাকে কেউই আদর করে না। কথাটি বলেই তে বিছানা থেকে তাড়াহুড়ো করে নামতে চায়, কিন্তু নামতে পারে না। জঙ্কুকের ওপরেই গড়গড় করে বমি করে দেয়। বমি শেষ হতেই তে অপরাধীর মতো জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। সে ভাবলো জঙ্কুক হয়তো তাকে বকা দেবে কিংবা ধমক দেবে। ভয়েতে কান্নার সাথে কাঁপতে থাকে। আস্তে করে বলে, সরি, আমি বাথরুমে যাচ্ছিলাম কিন্তু আটকাতে পারি নাই। সরেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। জঙ্কুক তের কথায় পাত্তা দেয় না। উঠে দাঁড়ায়। তেকে ধরে বাথরুমে নিয়ে যায়। হাত মুখ ধুয়ে বিছানায় এনে শুইয়ে দেয়। তারপর বাহির থেকে পুরাতন কাপড় এনে ফ্লোরটা পরিষ্কার করে ব্রাশ দিয়ে মুছে দেয়। বাথরুমে গিয়ে কাপড় পাল্টে রুমে আসে। বিছানায় উঠে তের কপালে হাত দিয়ে জ্বর চেক করে। জ্বর একটুও কমে নাই। তে এত সময় মনোযোগ দিয়ে জঙ্কুকের কাজগুলোই দেখছিল। লোকটার এত ধৈর্য, এত শান্ত শিষ্ট লোকটাকে ছেড়ে সে কিভাবে চলে যাবে? তে প্রচন্ড জ্বর নিয়ে এক চরম সত্য আবিষ্কার করলো। জঙ্কুককে সে কিছুতেই ছেড়ে যেতে পারবে না। সে তো মায়ায় পড়ে গেছে। তের এত শীত লাগছে যে কম্বল সহ কাঁপছে। জঙ্কুক চিন্তায় পড়ে যায়। হাত দিয়ে কম্বলটা চেপে ধরে। তে ঠোঁট কামড়ে কান্নাটা আটকাতে চায়, কিন্তু একটু কান্নার শব্দ জঙ্কুকের কানে চলে যায়। জঙ্কুক কম্বল সরিয়ে তেকে বলে, বেশি খারাপ লাগছে? সহ্য করতে পারছো না? খুব শীত লাগছে। কোনো উপায় না দেখে জঙ্কুক তের কম্বলের নিচে যায়। বলিষ্ঠ দেহটার মাঝে ছোট্ট শরীরটাকে চেপে ধরে। গরমের উত্তাপে তার শরীরটা পড়ে যাচ্ছে, কিন্তু তে বিড়াল ছানার মতোই মিশে আছে। জঙ্কুক আস্তে করে বলে, সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। জঙ্কুকের কাজেতে হতভম্ব হলেও আরাম বোধ করে। আষ্টে পিষ্টে জঙ্কুককে জড়িয়ে ধরে নিজের সমস্ত জ্বর জঙ্কুককে দিতে চায়। জঙ্কুক তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কথাটি শুনেই তে কেঁদে দেয়। বিড়বিড় করে বলে, আপনি কিছু বোঝেন না। জঙ্কুক বোঝে তে জ্বরের ঘোরে কথা বলছে। কি বুঝবো? আমি যে আপনাকে ছেড়ে যেতে চাই না, সেটা কি বোঝেন না? বুঝি। এত যত্ন করেন কেন? আমার সহ্য হয় না। জঙ্কুক মিষ্টি হেসে বলে, তুমি তো আমার পরী, পরীর যত্ন করব না? তে বিড়বিড় করে বলে, আমি পরী, এই বুকে থাকবো সারা জীবন। জঙ্কুক হাসে। বলুক না জ্বরের ঘোরে, কিন্তু এই কথাগুলো তাকে অসীম সুখ দিচ্ছে। ভোরে গরম উত্তাপে জঙ্কুকের ঘুমটা ছুটে যায়। চোখ মেলে নিজের হাতের ওপর দেখে দেখে মিষ্টি করে হাসে। বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। তার রাতের অগোছালো কথাগুলো মনে হতেই জঙ্কুক মিটমিট করে হাসে। মেয়েটা কি জানে তার এই অগোছালো কথার কারণে জঙ্কুকের মনে কতটা তাণ্ডব বইছিল? বউকে এত কাছে পেয়েও নিজের মতো আদর না করার যন্ত্রণায় ছটপটিয়ে রাতটা পার করে দিয়েছে। নিজেকে সামলাতে যে কি কষ্ট হয়েছে সেটা কি এই পরীটা জানে? জঙ্কুক 100% শিওর তে এইসবের কিচ্ছু জানে না। জানলে এই দাবানলের কাছে আসার কথা ভাবতই না। শান্ত ছেলেটা যে পাগলামির চূড়ান্ত পর্যায়ে অনায়াসে চলে যেতে পারে তা তে কখনোই ভাবতেও পারবে না। জঙ্কুক হাতের আঙুল দিয়ে তের গালের চুলগুলো সরিয়ে দেয়। কারো হাতের স্পর্শ পেয়ে তে চোখ খুলে তাকায়। জঙ্কুককে নিজের এত কাছে দেখে তের আস্তে আস্তে রাতের কথা মনে পড়ে। সে স্তব্ধ হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুক স্বাভাবিকভাবেই তের কপালে হাত রেখে বলে, জ্বর কমেছে, এখন ওঠো। তে নিজের বালিশে গিয়ে মুখ গুজে বলে, পরে। জঙ্কুক উঠতে উঠতে বলে, আচ্ছা, ফ্রেশ হয়ে নাস্তা করে নিও। আমি খামার থেকে এসে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। গতকাল রাতে জঙ্কুক তাকে যেই যত্ন করেছে সেই যত্নের সূক্ষ্ম ছাপ কিশোরীর মনে গাঢ়ভাবে পড়েছে।
আর যাই হোক, এই পুরুষকে ছেড়ে যাওয়া সম্ভব না। একটা মেয়ে যা যা চায় জঙ্কুক তা দিতে সক্ষম, তাহলে ছেড়ে গিয়ে এই এতিম পুরুষটাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তার মনের ভাবটা সে মুখে বলতে পারবে না, কিন্তু কার্যক্রমে বুঝিয়ে দেবে যে সে সারাটা জীবন এই বাড়িতে থাকতে চায় জঙ্কুকের রানী হয়ে। জ্বরটা একটু কমলেও তার শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল। হালকা পাতলা নাস্তা করে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে তে। অপ্রত্যাশিত ভাবেই তের বাবার বাড়ি থেকে সকাল 8টার দিকে একটা কল আসে। তের দাদি গতকাল রাতে ঘুমের মধ্যেই ইন্তেকাল করেছে। জঙ্কুক তখন খামারে লেয়ার মুরগিকে ডক্টরের সাথে মিলে ভ্যাকসিন দিতে ব্যস্ত ছিল। খবরটা পেয়ে তড়িঘড়ি করে বাড়িতে আসে। বাড়ির আঙিনায় পা দিতেই জঙ্কুক শুনতে পায় অসুস্থ তে বিলাপ করে দাদির জন্য কান্না করছে। সাথে লিসা বানুও তার সখীর জন্য গুনগুন করে কান্না করছে। জঙ্কুক তড়িঘড়ি করে দাদা দাদি আর তেকে নিয়ে তেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কখন কার মৃত্যু কিভাবে হয়ে যায় কেউই বলতে পারে না। প্রিয়জনের মৃত্যুতে কষ্ট অনেক হলেও সময় তো আর থেমে থাকে না। সকল কষ্ট যন্ত্রণাগুলো মাটি চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আসরের আজানের পর তের দাদির জানাজা হয়। মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হতে হতে মাগরিব হয়ে যায়। জিহব একেবারে ভেঙে পড়েছে। বাড়ির অবস্থা পুরোপুরি থমথমে, স্তব্ধতায় ছেয়ে আছে। একটু পরপর গুনগুন কান্নার শব্দ ভেসে আসছে। মাদ্রাসা থেকে ছাত্র আনা হয়েছিল কোরআন তালাওয়াতের জন্য। সন্ধ্যা হয়েছে বিধায় জঙ্কুক তাদেরকে এগিয়ে দিতে গেছে। বোগাম্মিয়া জিহবকে সান্ত্বনা দিতে দিতে মসজিদে নিয়ে যাচ্ছে মাগরিবের নামাজ পড়ার জন্য। লিসা, আয়ু, তে আর ইয়নজুন কাঁদতে কাঁদতে তারাও উজু করে নিয়েছে নামাজ পড়ার জন্য। জঙ্কুক মাদ্রাসার ছাত্রদেরকে বিদায় দিয়ে সোজা মসজিদে চলে গেছে। নামাজ পড়ে বাড়িতে এসে জঙ্কুক দেখে তেকে কান্না করতে করতে চোখ মুখ পুরোপুরি লাল করে ফেলেছে। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়েই ভাবে তার নিজের দাদা দাদির কথা। তার দাদা দাদির কিছু হলে তার কি অবস্থাটা হবে। এমনিতে তের দাদি মরার খবরটা শোনার পর থেকে তার বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তে বলেছিল দাদি মরে গেলে তাকে ডিভোর্স দিয়ে দেবে। জঙ্কুক ভাবে তে কি সত্যি তাকে চায় না। এই পরিস্থিতিতে জঙ্কুক এই সমস্ত কিছু ভাবতে চায় না, তবে সে মুখ ফুটে তেকে কিচ্ছু বলবে না। তে যদি তার সাথে থাকতে চায়, যেতে চায়, তাহলে সে তেকে সাদরে গ্রহণ করে বুকে আগলে নেবে। জঙ্কুক চুপচাপ তার দাদা আর শ্বশুরের সাথে বসে থাকে। তে তখন রুমে ছিল। হঠাৎ করে জঙ্কুকের ফোনে একটা ফোন আসে। সকালবেলা জঙ্কুক যে লেয়ার মুরগিগুলোকে ভ্যাকসিন দিয়েছিল সেই বেচের বাকি মুরগিকেও রাতের মধ্যে ভ্যাকসিন দিতে হবে, নাহলে ক্ষতি হয়ে যাবে। ডক্টর এসে বসে আছে, জঙ্কুককে দ্রুত যেতে হবে। কথাটি শুনেই জঙ্কুক উঠে দাঁড়ায়। তার দাদার কানে কানে বিষয়টা খুলে বলে। বোগাম জিহবকে বললে জিহব বুঝতে পারে ব্যাপারটা। জঙ্কুককে উদ্দেশ্য করে বলে, বাবা ইয়জনের বর দেশের বাইরে থাকে। আমার মনের অবস্থা ভালো নাই। তোমার দাদির জন্য মিলাদ পড়াতে হবে। সমস্ত আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে। দ্রুত ফিরে এসো। জঙ্কুক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। বাড়ি ফেরার আগে একবার তে রুমে যায়। গিয়ে দেখে তে ঘুমাচ্ছে। সারাদিন কান্নাকাটি করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে। জঙ্কুকের ইচ্ছা করে না তেকে ডাকতে। দূর থেকে এক পলক দেখে দ্রুত পায়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতের বেলাতে আবারও জ্বর আসে। দুর্বল শরীরে জ্বরের কারণে সারা রাত ছটফট করে। সকালবেলা ঘুম ভাঙার পর সে জানতে পারে জঙ্কুক গত রাতেই বাড়ি ফিরে গেছে। কারণটা জানতে পেরে তে কিছু মনে করে না, তবে তার খুব কষ্ট হয়। যাওয়ার আগে একটাবার তাকে বলে গেল না কেন। জঙ্কুক যদিও দাদি মরে যাওয়ার পর তে তাকে ডিভোর্স দেবে এই কথা নিয়ে ভাবছে, কিন্তু তে ভাবছে না। সে তো জঙ্কুককে বলেই দিয়েছে জঙ্কুকের বুকে সে পরি হয়ে সারা জীবন থাকতে চায়। যদিও কথাটি বলার সময় তের শরীরে গা কাঁপানো জ্বর ছিল, কিন্তু তে তো মন থেকে বলেছে। কিন্তু জঙ্কুক ভেবে নিয়েছে তার বেবি জান জ্বরের ঘোরে তাকে এই সমস্ত কথা বলেছে। জঙ্কুক দুদিন প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে। 5000 মুরগি ভ্যাকসিন দেওয়া তো চারটিখানে কথা না। 4টা ডক্টর মিলেও ভ্যাকসিন দিয়ে 2 দিনে শেষ করতে পারে না। জঙ্কুক কাজের ব্যস্ততায় বারবার তার বেবি জানের কথা মনে করে বুকের মধ্যে ব্যথা অনুভব করে। কিন্তু ব্যথা করলে কি, যার জন্য এই ব্যথা, এই যন্ত্রণা, এই জ্বালা পোড়া, সে তো আর থাকবে না। জঙ্কুক ভেবেই নিয়েছে তে আর আসবে না। জঙ্কুক ইচ্ছা করে তেকে আর কল করে নাই। তার সাথে 2টা দিন কোনো কথা বলে নাই। কথা বললে যদি তাকে ছেঁচড়া মনে করে। সত্যিকার অর্থে জঙ্কুকের এই সমস্ত ভাবনা চিন্তা কিংবা কর্মকাণ্ডের কোনো যুক্তি হয় না। সে তার মনকে হাবিজাবি বুঝিয়ে আটকে রেখেছে। সে আসলে চাইছে তার বেবি জানের কাছে অ্যাটেনশন। রোজের মৃত্যুর 4 দিন পর শুক্রবার থাকাতে মিলাদ পড়ানোর দিনটা শুক্রবারই ধার্য করা হলো। সকাল সকালে জঙ্কুক সাদা পাঞ্জাবি আর স্কাই ব্লু জিন্স পরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। শ্বশুরের সাথে হাতে হাত মিলিয়ে মিলাদের আয়োজন করে। জুম্মার পর মিলাদ পড়ানো হয়। জঙ্কুক দেখে তেকে সাদা আর হালকা নীল রঙের একটা 3 পিস পরে মাথায় ঘুমটা দিয়ে বসে আছে। তের মুখটা শুকিয়ে গেছে, চোখগুলো খোলা খোলা, দেখে অনেকটা দুর্বল লাগছে। জঙ্কুক মনে মনে ভাবে
ওকে এত দুর্বল লাগছে কেন? জ্বরটা কি এখনো ভালো হয় নাই? ঘর ভর্তি মানুষের জন্য জঙ্কুকদের কাছে যেতে পারলো না। আজকে 5 দিন হয়ে গেছে রোজ মারা গেছে। লিসা আর বোগাম এখানেই ছিল। মিলাদ পড়ানো শেষ, এখন সব আত্মীয় যার তার বাড়িতে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। লিসা আর বোগামও তৈরি হচ্ছে। লিসা আর বোগামকে তৈরি হতে দেখে জঙ্কুক সবার চোখের আড়ালে আস্তে করে বাড়ি থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসে, কারণ জঙ্কুকের ধারণা অনুযায়ী তে আসবে না, আর তের এই না আসাটা সে কিছুতেই মেনে নিতে পারবে না, তাই আগে চলে এসেছে। তে কয়দিন তো নিজের বিছানায় শুয়েই কাটিয়েছে। সবাই ভেবেছে দাদি মারা গেছে হয়তো, তাই মন খারাপ, কিন্তু আসল কথা হচ্ছে তার প্রচুর পরিমাণে জ্বর ছিল। দুর্বলতায় আর জ্বরের কারণে সে উঠে দাঁড়াতে পারেনি। অসুস্থতার মধ্যেও তে বারবার জঙ্কুককে খুঁজেছে, কিন্তু জ্বরের ঘোরে সে প্রকাশ করতে পারেনি। বিকালে লিসা বাড়ি ফিরে আসার কথা বলতেই তে স্বাভাবিক ভঙ্গিতেই দাদা দাদির সাথে বাড়ি ফিরে আসে। জঙ্কুক বাড়িতে ছিল না। জঙ্কুকের ফিরতে রাত 10টা বাজে। 10টায় বাড়ি ফিরে দাদা দাদির সাথে টুংটাং কথা বলে সে তার রুমে চলে আসে। রুমে এসে তেকে বিছানায় শুয়ে থাকতে দেখে জঙ্কুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, চুপচাপ তাকিয়ে থাকে তের দিকে। সেই প্রথম রাতের মতো জঙ্কুক স্তব্ধ হয়ে তের দিকে তাকিয়ে থেকে তেকে দেখে, তারপর বিড়বিড় করে বলে, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। জঙ্কুক খুশি হয়ে যায়। খুশি হয়ে দ্রুত পায়ে বিছানার কাছে এগিয়ে যায়। কারো পায়ের শব্দ শুনে তে চোখ খুলে তাকায়। তের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে অস্থির হয়ে যায়। তে জঙ্কুককে দেখে অস্পষ্ট সুরে বলে, কোথায় ছিলেন আপনি? আপনার রানী যে অসুস্থ, খেয়াল আছে? জঙ্কুক দ্রুত বিছানায় বসে তের কপালে হাত রেখে চেক করে। জ্বরে কাটা পড়ে যাচ্ছে। তে 2 হাত উঁচু করে বাচ্চাদের মতো বলে, জঙ্কুক আমাকে কোলে নিন, আমার ভালো লাগছে না। জঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে কোলে তুলে নেয়। তে দুর্বল হাতে জঙ্কুককে আঁকড়ে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। জঙ্কুক তেকে বুকের সাথে চেপে ধরে। তের গায়ের গরম তাপে জঙ্কুকের শরীরটা যেন পুড়ে যাচ্ছে, তার সাথে জঙ্কুকের হৃদয়টা চলে যাচ্ছে। সে কিভাবে এতটা দায়িত্ব কর্তব্যহীন হতে পারে? কি সমস্ত হাবিজাবি কথা চিন্তা করে সে তার বেবিজানের একটা খবর পর্যন্ত নেয়নি, যেখানে সে জানতো তে অসুস্থ অবস্থাতেই বাবার বাড়ি গেছে। জঙ্কুক আর এক মুহূর্ত দেরি করে না, তেকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সে এখন এই মুহূর্তে তার বেবিজানকে ডক্টরের কাছে নিয়ে যাবে। স্বামীর সান্নিধ্যে এসে তে একেবারে সেন্সলেস হয়ে গেছে। কি হচ্ছে না হচ্ছে তার কোনো বোধগাম নাই। সে শুধু জঙ্কুকের কোলেই ঢলে আছে। ডক্টর থেকে একটা ইনজেকশন পুশ করে ওষুধ লিখে দেয়। জঙ্কুককে বলে রাতটা হসপিটালে থাকতে, কিন্তু জঙ্কুক রাজি হয় না। রাত 1টার দিকে বাড়ি ফিরে আসে। থেকে বিছানায় শুয়ে দিয়ে বালতি ভরে পানি এনে মাথায় পানি দেয়, হাত মুখ মুছে দেয়, মাথায় জল পট্টি দেয়। তের মুখের দিকে তাকিয়ে জঙ্কুকের বুকটা কেঁপে ওঠে, চোখে পানি ছলছল করে। মানুষ বলে পুরুষ মানুষ নাকি কাঁদতে পারে না, কিন্তু গভীর রাতে অন্ধকারে লুকিয়ে সব পুরুষই কাঁদতে পারে। জঙ্কুক থেকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে থাকে, আর বারবার নিজের বোকামির জন্য নিজেকে দোষারোপ করতে থাকে। তার বোকামির জন্যই তো মেয়েটা এতদিন ধরে অসুস্থতায় ভুগছে। শেষ রাতের দিকে তের জ্বরটা ছেড়ে দেয়, শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যায়, তবে দুর্বলতা আছে, তাই বেঘুরে ঘুমাচ্ছে। সকালবেলা তের ঘুম ভাঙতেই নিজেকে একাই বিছানায় পায়। শরীরটা ব্যথা করছে, তবে জ্বর ভালো হয়ে গেছে। তে উঠে হাত মুখ ধুয়ে বাহিরে আসে। লিসা, বানু আর বোগাম মিয়া বসে নাস্তা করছিল। তেকে দেখে লিসা হেসে বলে, জ্বর কমেছে নাতবউ? তে মাথা নেড়ে হ্যাঁ বলে। তারপর হঠাৎ করে লিসাকে বলে, দাদি জ্বরের কথা কিভাবে জানলেন? তোমার পাগল বর থাকতে এটা আবার জানার বাকি থাকে? রাতে বাড়ি ফিরা তোমাকে কোলে কইরা সোজা ডাক্তারের কাছে নিয়ে গেল। রাত 1টার সময় ফিরছে, তারপর সারা রাত বৈশা তোমার সেবা করলো। কয়েকবার আয়সা এটা ওইটা নিয়ে গেল। তে মাথা নিচু করে নাস্তায় মনোযোগ দেয়। লিসা বানু বলে, এত পাগল হইতে আমি ওরে আর কখনোই দেখি নাই। বারবার বলতেছিল, দাদি আমার বেবিজান ঠিক হয়ে যাইবো তো? তে অবাক হয়ে লিসার কথা শুনে তার শরীরটা শিহরণ দিয়ে ওঠে। জঙ্কুক তার জন্য চিন্তা করে, তার অসুখে ব্যাকুল হয়, ঘুরে ফিরিয়ে তাকে নিজের করে পাওয়ার আকুলতা জানায়। এইসব একসাথে ভেবে তের কেমন যেন শিরশির অনুভূতি হয়। সে রুমে গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে থাকে। তের হালকা করে কাল রাতের কথাগুলো মনে পড়ে। জঙ্কুকের কোলে উঠতে চেয়েছিল, জঙ্কুক তাকে জড়িয়ে ধরে রেখেছে। তে নিজের শরীরের দিকে তাকিয়ে লজ্জায় মুখটা ঢেকে ফেলে। জঙ্কুক চাইলে থেকে আরো কাছে টানতে পারত, কিন্তু সে টানেনি।
জঙ্কুকের প্রতি সম্মানটা আরো বেড়ে গেছে। কিছু সময় পর জঙ্কুক আসে, তেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় চেক আপের জন্য, কিন্তু তে চায় না। জ্বর নাই, সে খামোখা কেন ডাক্তারের কাছে যাবে? তাছাড়া ওষুধ তো দিয়েছে, সে যাবে না। জঙ্কুক জোর করেও তেকে নিতে পারে না। তের পুরোপুরি সুস্থ হয়ে যেতে আরো 3-4 দিন লেগে যায়। কয়টা দিন এভাবেই চলে যায়। জঙ্কুকের প্রতি তের মনোযোগ বাড়ে, যা জঙ্কুককে ভীষণ আনন্দ দেয়। তাকে দেখলেই কেমন তাকিয়ে থাকে, কথা বলতে চায়। মেয়েটা তার উস্কানো অনুভূতিগুলো আরো উস্কে দিচ্ছে। জঙ্কুক হাসে, পাখি স্বেচ্ছাতেই পোষ মেনে নিয়েছে। জঙ্কুক থেকে আরো সময় দেবে, তের মনে তার প্রতি অনুভূতি জন্মাতে দেবে। তার ধারণা তে আর ডিভোর্সের কথা ভাবে না। দাদি মরার পর স্বেচ্ছাতে তে এই বাড়িতে এসে সেটাই বুঝিয়ে দিয়েছে। আর তে ভাবলেও কি জঙ্কুক এত সহজে তার বেবি জানকে ছেড়ে দেবে না। কাঠের দরজা শব্দ হতেই জঙ্কুক দরজার দিকে তাকায়। তে দাঁড়িয়ে আছে, পরনে লাল টুকটুকে একটা শাড়ি। জঙ্কুক মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রেমের সমুদ্রের উতাল ঢেউয়ের সাথে সে আছড়ে পড়ে বালিকার নরম মনের কিনারায়। তে সামনে এসে দাঁড়ায়। তে এখন একেবারে সুস্থ। জঙ্কুক তাকে হাসে। তের ইচ্ছা করছে জঙ্কুকের মুখ থেকে প্রশংসা শুনতে। স্বামীর কাছে সুন্দর লাগলে সে মুগ্ধ হয়ে প্রশংসা করলেই তো নারীর জন্মটা সার্থক। জঙ্কুক তের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, কেমন লাগছে? ভালোই। এই ছোট্ট উত্তরটাই তের মন ভরে না। সে মন খারাপ করে বলল, শুধু ভালো। জঙ্কুক হাসে। কিশোরীর মনে উতলা বাতাসের ঢেউ খেলতে দেখে আলতো করে তার হাত ধরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে হাতের উপরে ঘষে দিয়ে বলে, খুব বেশি সুন্দর লাগছে বেবি জান, আমি মুগ্ধ। তে রসখুশ লাগে। জঙ্কুকের ছোঁয়া লাগতে তার শরীরটা অজানা শিহরণে নেচে ওঠে। তলপেটে হাজারো প্রজাপতির ওরা টের পায়। সে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে বলে, আচ্ছা, এই সুন্দর মুখটা দেখার জন্য কি আমাকে কোনো উপহার দিতে হবে? উপহারের কথা শুনে তে বলে, হবে। জঙ্কুকদের হাত ধরে টেনে থেকে নিজের কোলে বসাইতে কিছু বুঝে ওঠার আগে তে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ভালোবাসার প্রথম পরশ এঁকে দেয়।